আপনার কিন্তু খারাপ সময় সব প্লেয়ারে যাবে। কিন্তু যার বেসিক স্ট্রং ওর কিন্তু কামব্যাক করাটা খুব জলদি হবে। জলদি হবে। তাসকিন কিন্তু অলমোস্ট বাদের খাতায় নাম চলে হ্যাঁ, গেছে। হ্যাঁ, সো ওইখান থেকে যদি তাসকিন এইভাবে কামব্যাক করতে পারে, হ্যাঁ। আমরা কেন এখনই শুরু করতে পারব না জিনিসটা? রানার এই জিনিসটা আমার কাছে প্লাস পয়েন্ট মনে হয় যে ও পেসটাও ন্যাচারাল। হুম, ও যেইটা চেষ্টা করে যে ও খুব অ্যাকুরেট হবে। ওকে। সো এইটা একটা বলারের ভালো দিক। ওই হারটা মানতে পারি না, এখন কোচ হয়েও মানতে পারি না কিন্তু তারপরেও মানতে তো হয়। আমি এখন ও কোচ হয়ে যদি সবসময় ইমোশনাল কিংবা এক্সাইটেড হয়ে যাই, রাগ হয়ে যাই তাহলে টিমের প্লেয়াররাও সেইম রিঅ্যাকশনই দিবে। হ্যাঁ। সবাইকে শুভেচ্ছা। আমাদের সঙ্গে তালহা জুবায়ের। তালহা জুবায়ের বাংলাদেশের সাবেক স্পিড সেনসেশন। একই সঙ্গে পেস বোলিং কোচ আমাদের ন্যাশনাল টিমের সঙ্গে বিশেষজ্ঞ কোচ হিসেবে কাজ করছে। এছাড়া সে প্রধান কোচ হিসেবে আমাদের ঘরোয়া বিভিন্ন টিমের সঙ্গে কাজ করে। এখন ঢাকা লিগে প্রিমিয়ার লিগের দলের সঙ্গে কাজ করছে। আমি একটু তাল্লার কাছ থেকে তার এই কোচিং লাইফ এর একটু গল্প শুনবো। আমাদের বর্তমান পেস বোলারদের নিয়ে একটু গল্প শুনবো। তাহলে কোচিং লাইফটা কেমন এনজয় করতেছো? খুবই এনজয় করছি দাদা। অনেক চ্যালেঞ্জিং কিন্তু আমি খুব ভালোভাবেই মানে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি এবং আমি খুব এনজয় করি আসলে। বিশেষ করে আমি যখন ধরেন কোনো ফাস্ট বোলারের সাথে কাজ করি, হ্যাঁ। ওইটা আমার জন্য খুবই মানে আরো মজার লাগে। সেটা কি বয়সের গ্যাপটা একটু কম বলে মানে অন্যান্য কোচদের তুলনায় তুমি একটু জুনিয়র বলে ওদের সঙ্গে একটু ম্যাচ আপ ভালো হয়? আ সে সেটার থেকে আমি ধরেন সত্যি কথা কি মানে আন্ডার 17 থেকে আমি যখন কাজ করা শুরু করলাম, হ্যাঁ, মানে আমি তখন ধরেন ১ম আমার যখন কোচিংটা শুরু হয় হ্যাঁ, 2016 এ, তখন কিন্তু ধরেন আ ওই নিজের খেলার এক্সপেরিয়েন্স কিংবা ওই জিনিসগুলো দিয়েই কাজ করা হতো। আস্তে, আস্তে ধরেন আমি আরো মডার্ন ক্রিকেটে কোচিং কিভাবে করে কিংবা কোচরা কিভাবে কাজ করছে, কি মেথড ইউস করে। একেকজন কোচের তো একেক রকম হুম, মেথড থাকে। সো আমারও আলাদা ফিলোসফি আছে। হুম, তো হুম, একেকটা কোচ ডিফারেন্ট হয়। হুম, সবাই তো আর এক না। সো আমি যখন একটা জিনিস মেক সিউর করলাম যে না আমার কোচিং ধরনটা আমার মতো হবে। কাউকে আমি ফলো করব না। হ্যাঁ, ভালো কিছু যদি পাই আমি নিবো সেটা। কিন্তু আমি এমন কিছু করব না যে এটাতে একটা বলার কিংবা একটা প্লেয়ারের ক্ষতি হয়। হুম, কারণ একটা কোচ আমি যেটা বিশ্বাস হুম, করি দাদা, একটা কোচ প্লেয়ার বানাতে পারে এইটা আমার বিশ্বাস না। একটা ওকে। কোচ প্লেয়ার নষ্ট করে দিতে পারে এইটাতে আমি বিশ্বাস। কারণ কি আপনি যদি একটা কোচ প্লেয়ার বানানো সম্ভব, একটা কোচ যদি প্লেয়ার বানাতেই পারে, তাহলে একই রকম প্লেয়ার কেন তৈরি হয় না? হ্যাঁ, আপনি টেন্ডুলকার কেন পান না? হ্যাঁ, এ এইটা অ্যাবসোলিউটলি ওই ইন্ডিভিজুয়াল প্লেয়ারটারই ক্রেডিট যে আমি তো একই কথা সবাইকেই বলছি। হ্যাঁ, হ্যাঁ, সো ইটস ইউর ক্রেডিট যে আপনি ওই কথাটাকে পিক করে আপনি ওই জিনিসটাকে আপনি ডেভেলপ করে আপনি ওইটা আপনার একটা ওয়েপন বানিয়ে আপনি ক্রিকেটে আসছেন। সো আপনার পাশের প্লেয়ারটাই তো পারছে না। হ্যাঁ, হ্যাঁ, ইট মিনস যে ওর অ্যাবিলিটি নাই। হুম, ইট ডাজন্ট মিন যে আমি সব আপনাদের মানে প্লেয়ারদেরকে আমি করে দিলাম। কিংবা একটা কোচই সব প্লেয়ারকে করে দিল। কিন্তু হ্যাঁ, আমি যদি একটা রং ইনফরমেশন দেই, হ্যাঁ, প্রত্যেকটা ছেলেই এইটা নিবে। ও যে যার অ্যাবিলিটি আছে ও নিবে, যার অ্যাবিলিটি নাই ও নিবে। এবং একটা রং ইনফরমেশন যার অ্যাবিলিটি নাই ও একদম তলানিতে চলে যাবে হ্যাঁ, হ্যাঁ, এবং আপনার অ্যাবিলিটি আছে আপনিও নিচের দিকে ডাউনফল হবে। সো একটা কোচ প্লেয়ার নষ্ট করতে পারে বাই গিভিং রং ইনফরমেশন। সো আমি সবসময় একটা জিনিস মেইনটেইন করছি যে আমি একটা ছেলে প্রশ্ন আমাকে এমন অনেক রকম প্রশ্ন হুম, আসবে আমার কাছে। হুম, সো একটা মানুষের সবকিছু জানা সম্ভব না। সো আমি যদি কোন কিছু না জানি, আমি হয়তোবা টেকনিক্যালি ঐখান থেকে এভয়েড করে আমি চলে আসবো। কিন্তু আমি ওকে কোনো রং ইনফরমেশন দিয়ে আসবো না যে, ও আমার সম্পর্কে একটা বাজে ধারণা নিবে যে কোচ তো কিছু জানে না। হ্যাঁ, হ্যাঁ, সো আমি ওইটা নিতে পারবো যে ও আমাকে ভুল বুঝতেছে যে আমি কিছু জানি না। হ্যাঁ, কিন্তু তারপর আমি ওকে রং ইনফরমেশনটা দিতে চাই না। ও সো ও এই মোটিভ নিয়ে আমি চলি আসলে কোচিং এ। আচ্ছা তাহলে যেটা আমরা অফ দ্য ক্যামেরা আলোচনা করতেছিলাম যে এই মডার্ন ডে কোচিং এ যখন তুমি টপ লেভেলে কাজ করতেছো, যে একটা প্রিমিয়ার লিগের দলে কোচিং করাচ্ছ, বিপিএল এর বা এখন তুমি ন্যাশনাল সেটআপেও কাজ করতেছো। এজ লেভেলে তো আগেই করছো, এখন ন্যাশনাল টিমের জি। সঙ্গেও কাজ করতেছো। এই লেভেলে টেকনিক শেখানো বেশি গুরুত্বপূর্ণ নাকি মেন্টরিং করাটা বেশি গুরুত্বপূর্ণ? যে ওদের থেকে বেস্ট আউটপুটটা কিভাবে পাওয়া যায়? দেখেন আপনি এখন যদি আমি মুস্তাফিজকে আ টেকনিক নিয়ে কাজ করি। মুস্তাফিজের আর টেকনিক নিয়ে কাজ করার কি আছে? তাসকিনের আর টেকনিক নিয়ে কাজ করার কি আছে? কিছুই নাই। ওদের যেইটা হওয়ার ওরা যেটা শেখার শিখে গেছে। এখন ওদেরকে আমি হয়তোবা মোটিভেট করতে পারি। এখন হুম, হয়তোবা অপোনেন্ট নিয়ে আমি ওদেরকে বলতে পারি যে স্ট্র্যাটেজি কি হবে? ট্যাকটিক্সটা কি হবে? একটা ব্যাটসম্যানের উইকনেস এ বোলিং করতে হলে আমার কি করতে হবে? হুম, কিংবা ওই ব্যাটসম্যানের স্ট্রেংথ কোথায়, উইকনেস কোথায় এইটা আমি কিভাবে খুঁজে বের করব?
একটা ব্যাটসম্যানের গ্রিপ দেখেও বোঝা যায় যে ও ফ্রন্ট ফুটে খেলবে না, ও ব্যাক ফুটে খেলবে না, ও সাইডে খেলবে না, ও সোজা খেলবে। সো এই জিনিসগুলা খেয়াল করা, এই জিনিসগুলাকে নোটিস করা, রিড করা, এইগুলা হয়তোবা আমি ন্যাশনাল টিমে মানে প্রাইম বোলারদেরকে আমি এগুলা বলতে পারি। কিন্তু আমি টেকনিক শিখাবো কাদেরকে? যারা মাত্র এইজ লেভেল, শিখছে খেলাটা। ওদেরকে আমি হয়তোবা না, ওদেরকে আমি এই টেকনিক নিয়েই কাজ করব। ওদেরকে আমি বেসিক জিনিসগুলো নিয়েই কাজ করব। হ্যাঁ, আপনি আন্ডার 15, আন্ডার 17 এ আপনি বেসিক নিয়ে কাজ করবেন। হ্যাঁ। কিন্তু দাদা আপনি যখন আন্ডার 19 এ চলে আসবেন, তখন থেকে কিন্তু আমার এই টেকনিক নিয়ে কাজ করা বন্ধ হয়ে যাওয়া উচিত। ওকে। কারণ আমার আন্ডার 19 মানে কি? আপনি এই ২ বছর আমাদের তো ২ বছরের একটা আন্ডার 19 এর থাকে স্লট। সো আপনি কিন্তু ওই আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ শেষ হওয়া মাত্র আপনি ন্যাশনাল টিমের জন্য সিনিয়র লেভেলে চলে গেলেন। সো আপনাকে কিন্তু আর এই জিনিস শেখাবে না কেউ। সো আপনার যা শেখার কিন্তু এই ২ বছর কিংবা আপনি আগের ২ বছর আন্ডার 17 কিংবা তার আগে আন্ডার 15 এইখান থেকেই কিন্তু আপনার ওই চেইনটা মেইনটেইন করে আসবেন। 19 এ আসবেন, তারপরে আপনি উপর লেভেলে যাবেন। সো তখন কিন্তু আপনার ডিফারেন্ট লেভেলের অফ প্র্যাকটিস কিংবা ডিফারেন্ট লেভেলের ট্রেনিং হবে। সো আমার কাছে আমি যেটা ফিল করি, আমরা ধরেন বেসিক যে জিনিসগুলো আমি যেটা মানে ফেস করেছি আন্ডার 19 এ, বেসিক যেই জিনিসগুলো একটা ফাস্ট বোলারের জানা উচিত আন্ডার 15, আন্ডার 17 এ, আমার ওই জিনিসগুলো আন্ডার 19 এ আসার পরে আমার ওদেরকে শিখাইতে হবে। শেখাইতে হয়। সো আন্ডার 19 এ কিন্তু আপনার প্রচুর ট্যুর থাকে। হুম। সো আপনি তো ট্যুরের মধ্যে নিশ্চয়ই ব্যাস ম্যাচে বেসিক নিয়ে আমি কাজ হবে না। করতে পারব না। আমার তো ম্যাচ খেলতে হবে, ম্যাচ জিততে হবে কিংবা আপনি হয়তোবা আন্ডার 19 এ আমরা আ মানে সব দেশ কিন্তু ট্রফির জন্য আসে না। না। হুম। এবং আমি আন্ডার 15 এও, আন্ডার 17 এও আমরা ট্রফির জন্য খেলি না। কিন্তু 19 এ আসলে আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছি। আমরা এশিয়া কাপ ২ বার চ্যাম্পিয়ন হলাম। হ্যাঁ, ব্যাক অফ দ্য মাইন্ড হয়তোবা সবারই থাকে যে চ্যাম্পিয়ন হতে চাই। কিন্তু চ্যাম্পিয়ন না হইলে কিন্তু এইখানে আপনি খুব কিছু একটা ম্যাটার করে না। হ্যাঁ। এইটা ম্যাটার করে যে আপনি 19 থেকে আপনি কয়টা প্লেয়ার প্রোডিউস করতে পারলেন বাংলাদেশের প্রডিউস জন্য। করতে পারলো। সো প্রতি ২ বছর অন্তর আপনি যদি ৫ টা ৭ টা প্লেয়ার প্রোডিউস করতে পারেন, কোয়ালিটি প্লেয়ার্স, তাহলেই কিন্তু আপনার পাইপলাইন স্ট্রং থাকে। একদম। সো আমাদের উচিত কি জানেন? আমরা যদি 15 এবং 17 এই জায়গাগুলোতে বেসিকটা খুব স্ট্রং করে দেই। এইখানে ম্যাচ হারা জেতা কোনো কিছু কিচ্ছু ম্যাটার করে না, একদমই না। ও সব ম্যাচ হারুক, হুম, আই ডোন্ট কেয়ার। হুম। কিন্তু আমি যদি ওর বেসিকটা স্ট্রং করে দিতে পারি, তাহলেই কিন্তু আমাদের 19 এবং 19 এর পরে ন্যাশনাল টিম এই জায়গাগুলোতে আমাদের বেসিক নিয়ে আর কোনো কাজ করা থাকবে না। বাহ! সো আমি সবসময় আমার সঙ্গে যাদেরই কথা হয়, আমি সবসময় একটা জিনিস বলি যে 15 টা খুবই ইম্পোর্টেন্ট। আপনি যদি বেসটাই শক্ত না হয়, আপনার ফাউন্ডেশনই যদি ভালো না হয়, তাহলে তো আপনি উপরে যত উঠবেন তত আপনি নড়বড় হবে। তত আপনি ভেঙে পড়বেন জলদি, রাইট? সো আপনি এই বেসটা স্ট্রং করা খুব প্রয়োজন। এই কারণেই আমি যেমন বলি যে আমাদের সঙ্গে একটা ন্যাশনাল টিমের হেড কোচ কিংবা ন্যাশনাল টিমের বোলিং কোচ, ফিল্ডিং কোচ, ব্যাটিং কোচ, এদের সবার সাথে আমরা যারা এলিট প্লেয়ারদের নিয়ে কাজ করি, হুম। আমাদের এদের সঙ্গে একটা কানেকশন দরকার। হ্যাঁ, যে সে আ ফিল সিমন্স হ্যাঁ, ও কি চায়? হ্যাঁ। কিংবা বোলিং কোচটা ও কি চায়? ও কি প্রবলেম ফেস করতেছে ন্যাশনাল টিমে? কিংবা ও কি ধরনের প্লেয়ার চাচ্ছে? আমাদের সঙ্গে যদি ও আমাদের ১০-১২ টা কোচের সঙ্গে যদি ওর এই কানেকশনটা থাকে, রেগুলার যোগাযোগ হয়, তাহলে কিন্তু আমরাও ওই সেইম জিনিস নিয়ে কাজ করতে পারব। মানে একবারে আন্ডার 13 এর কোচটা পর্যন্ত জানবে যে না, ফিল সিমন্স আন্ডার কি 13 না, দরকার। আন্ডার 13 না দাদা। ন্যাশনাল টিমের কোচটা আমরা যারা এলিট প্লেয়ার নিয়ে কাজ করি। আন্ডার 13 এর প্লেয়ার তো আর ন্যাশনাল টিমের জন্য সি লেভেলে এটা জানার দরকার নাই। কিন্তু আমরা যারা ধরেন বাংলা টাইগার্স কিংবা এইচপি হ্যাঁ। কিংবা আন্ডার 19 পর্যন্ত আপনি এই এলিট কোচগুলোকে নিয়ে যদি আপনি একটা কানেকশন ক্রিয়েট করতে পারেন ন্যাশনাল টিমের কোচদের সঙ্গে, তাহলেই কিন্তু আপনি ওই ধরনেরই প্লেয়ার প্রোডিউস করতে পারবেন এবং ওই ধরনেরই কাজ হবে যেইটা এখন হচ্ছে। যেইটা আমরা এখন ন্যাশনাল টিমের সাথে খুব ভালোভাবে কানেক্টেড। আচ্ছা। এট দ্য সেম টাইম আমরা যারা এলিট কোচ, এলিট প্লেয়ারদেরকে নিয়ে কাজ করি, আমাদের সঙ্গেও জেলার কোচদের, ডিভিশনাল কোচদের এদের কানেকশন থাকতে হবে। এই জিনিসটা রাহুল দ্রাবিড় যখন এনসি এর আ চিফ হলো, তখন ও একটা সেটআপ করলো। ওর এটা থিম ছিল হচ্ছে আ যে লাইক টু লাইক হুম। ক্রিকেটার থাকতে হবে সারা দেশে। এখন সেইটা কিভাবে হবে? সেটা হচ্ছে ও বলল যে একদম মানে আন্ডার 13 থেকে শুরু করে ন্যাশনাল টিম এটা পর্যন্ত একটা সিনক্রোনাইজেশন থাকতে হবে। সবাই একই কাজ করবে তা না। না, না। কিন্তু প্রত্যেকে জানবে আন্ডার আন্ডার 13 এর যিনি কোচিং করতেছেন উনি জানবেন যে ফিল সিমন্স এর ফিলোসফিটা কি?
রাহুল দ্রাবিড়ের ফিলোসফিটা কি? এবং ওরা ওইজন্য একটা স্পেশাল সফটওয়্যার ইউজ করে। যে সফটওয়্যারে ফিল সিমন্সের কি চাহিদা, যে ওর হাতে হয়তো এই ধরনের ক্রিকেটার নাই। ও এটা এনসিএ কে জানাচ্ছে। এনসিএ ওই চাহিদা অনুযায়ী আবার প্রাদেশিক কোচদের জানাচ্ছে। ও থেকে দেখতে পাচ্ছে আমাকে আসলে নেক্সট টার্গেটটা কি করতে হচ্ছে। ফলে ও এটার নাম দিছিল লাইক টু লাইক একটা কোচিং না এটা এইটা সিনক্রোনাইজেশন। এটা দাদা ওদের ধরেন আজকে একটা প্লেয়ার কি অবস্থায় আছে, ওর ফিজিক্যাল, ওর মেন্টাল এবং ও কি ফুড খাচ্ছে, কতটুক প্র্যাকটিস করলো, কতটুক রেস্ট নিলো, কতটুক ফ্লুইড ইনটেক করলো, সমস্ত কিছু ঐদিন সন্ধ্যার সময় ওই কোচটার দায়িত্ব এইটা ইনপুট দেয়া। ইনপুট দাও। এবং ওই ইনপুটটা দিলে প্রত্যেকটা জায়গায় এই ইনপুটটা দেয়া যায়। ইনপুটটা এবং ঢুকতে পারবে। আপনি ন্যাশনাল টিমের কোচ থেকে শুরু করে একদম বটম লাইনে যে কোচটা আছে এবং নট অনলি কোচ, ট্রেইনার, ফিজিও, হ্যাঁ, অ্যানালিস্ট সবার কাছে ওই ফিডব্যাকটা চলে যায়। সো ওরা ওই সফটওয়্যারটা ইউজ করে। হ্যাঁ। সো ওরা এইভাবে ওদের প্লেয়ারদেরকে মেইনটেইন করে। সো আমরা হয়তোবা এখনো ওই জায়গায় যাইতে পারব না। আমরা তো মুখে, মুখে কমিউনিকেশনটা আপনি করতেছি। এট লিস্ট আপনার একটা সে এখন WhatsApp আছে, অনেক কিছু আছে। আপনি একটা গ্রুপ করে আপনি ওই কোচদের সাথে যে আমি আন্ডার 19 এ একটা ফাস্ট বোলারকে কিভাবে চাই। কিংবা ধরেন আপনি চিটাগং এ ক্যাম্প করছেন, আপনি খুলনায় ক্যাম্প হয়, আমাদের রাজশাহীতে ক্যাম্প হয়, সিলেটে হয়। আপনি যখন যেখানে ক্যাম্প হয়, আপনি ওই জায়গার একটা ফাস্ট বোলিং কোচ কিংবা একটা ব্যাটিং কোচ, একটা ফিল্ডিং কোচ, আপনি আন্ডার 19 টিমের সঙ্গে ওরা থাকবে। ওরা এই পুরা ক্যাম্পটাকে ওরা অ্যাটেন্ড করবে। ওরা কিছুই করবে না। ওরা খালি দেখবে দেখবে। যে ওরা আমরা কি করি কিংবা আমরা একটা প্লেয়ারকে কিভাবে ওদের কোনো কোয়েশ্চেন থাকলে ওরা করবে মাঠে। সো কিংবা আমাদের যখন ব্রেক টাইম থাকে কিংবা সন্ধ্যার পরে অনেক সময় থাকে। সো আমরা ডিসকাস করব। এবং আমাদের ধরেন নাভিদ নওয়াজ ভাই আছেন হেড কোচ 19। সো এটাতে কি হবে? আপনার দেশের সমস্ত কোচগুলা এডুকেট হবে। একটা সিনক্রোনাইজড অবস্থা। এডুকেশন কিন্তু খালি আপনার পড়াশোনা দিয়ে না, আমি যখন ক্রিকেটে আসছি আমার পড়াশোনার এডুকেশন দিয়ে কিন্তু খুব কিছু একটা কাজ হবে না। হ্যাঁ, হ্যাঁ। আমার ক্রিকেটিং এডুকেশন যদি না থাকে, আমি ওই যে বললাম ১ম এই যে একটা কোচ প্লেয়ার বানাতে পারে এইটাতে আমি বিশ্বাসী না। একটা কোচ প্লেয়ার নষ্ট হতে নষ্ট পারে, করে দিতে পারে। করতে পারে এইটাতে আমি বিশ্বাসী। কারণ আমার একটা মিস ইনফরমেশন ওই ছেলেটা ছোট বয়স থেকে ভুল জিনিস শিখে, শিখে উঠবে। এবং ভুল শিখে আপনি যখন একটা বয়সের পরে তো আপনি আর ঠিক করা সম্ভব হয় না। সো আপনি কিন্তু ওই ভুলটা নিয়েই আপনার পারফর্ম করতে হবে। সো তখন কিন্তু ওর জন্য ডিফিকাল্ট হবে এই প্লেয়ারটা। ও যখনই খারাপ টাইম আসবে, ওর জন্য খুব ডিফিকাল্ট ওইখান থেকে কামব্যাক করাটা। একদম। কিন্তু আপনি যদি বেসিকটা স্ট্রং করেও আসেন, আপনার কিন্তু খারাপ সময় সব প্লেয়ারে যাবে। কিন্তু যার বেসিক স্ট্রং, ওর কিন্তু কামব্যাক করাটা খুব জলদি হবে। খুব জলদি হবে এবং সম্ভাবনা অনেক বেশি থাকবে। আ তালহা আরেকটা জিনিস যেটা একটু আ আ এখন তোমরা দেখতেছো, আমরা সারা দেশ দেখতেছি যে আগে আমরা ফাস্ট বোলার পেতাম, জেনুইন ফাস্ট বোলার। ওয়ান অফ। তোমরা ২ জন একসঙ্গে আসছিলে, তুমি আর মাশরাফি। এরপরে ধরো যদি একদম হাতে ধরে বলি তাহলে রাজীব, রুবেল, সর্বশেষ তাসকিন। এইগুলো অনেকটাই গিফটেড ছিল। এমনিতেই তুমি যেটা বলতেছিলে ফাস্ট বোলার তো একটা গিফটেড ব্যাপার। জি। কিন্তু এখন আমরা দেখতেছি একটা স্রোতের মতো। শুধু ন্যাশনাল টিমের আশেপাশে বোধহয় ৭-৮ জন জেনুইন ফাস্ট বোলার আছে। আন্ডার 19 অন্যান্য লেভেলে সব মিলে ৩০-৩৫ জন ফাস্ট বোলার আছে পটেনশিয়াল। এইটা আসলে এই স্রোতটা তৈরি হলো কিভাবে? আমার কাছে তো মনে হয় তাসকিন। ওকে। আমার কাছে মনে হয় এটা আমি I might be wrong হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আমার কাছে মনে হয় তাসকিন। করোনার পরে আপনি দেখেন তার আগেও এই বোলারগুলোই ছিল। ওকে। কিন্তু ওরা ওরা ওদের কিন্তু এইরকম মেইনটেইন করা, হ্যাঁ, ডিসিপ্লিন, লাইফস্টাইল চেঞ্জ করা, এই জিনিসটা পুরোটাই তাসকিনের ক্রেডিট। আচ্ছা। আমার কাছে মনে হয়, আমি আবারও বলছি আমি ভুল হতে পারি। হ্যাঁ, এটা ওই বোলারগুলারও ক্রেডিট হতে পারে। ওরাও নিজের থেকে হয়তোবা চেষ্টা করছে। কিন্তু আমি কেন তাসকিনের কথা বলি? তাসকিন এইটা শো করেছে হাউ টু কাম ব্যাক ওকে। এবং কাম ব্যাক ভেরি স্ট্রংলি। হুম। সো তাসকিনের দেখাদেখি আমার মনে হয় ইয়াং বোলাররা চিন্তা করছে যে তাসকিন ভাই যদি এখনো মানে এই মানে ওনাকে তো ধরেন তাসকিনকে তো অলমোস্ট বাদের খাতায় নাম চলে হ্যাঁ, গেছে। হ্যাঁ। সো ওইখান থেকে যদি তাসকিন এইভাবে কামব্যাক করতে পারে, আমরা কেন এখনই শুরু করতে পারব না জিনিসটা? ওকে। সো আমার কাছে মনে হয়। কিন্তু ফাস্ট বোলাররা এখন মোর ডিসিপ্লিন। ওরা জানে ওদের লাইফটা কিভাবে মেইনটেইন করতে হবে। ওরা জানে ওদের ফুড হ্যাবিটটা কি করতে হবে। ওদের কতটুকু রেস্ট নিতে হবে, কতটুকু পানি খেতে হবে এবং ম্যাচের আগের প্রিপারেশনটা এবং ওদের যে ইনভেস্ট করতে হবে ওদের এই ক্যারিয়ারের পিছনে, হ্যাঁ। এই জিনিসগুলো ওরা এখন খুব ভালোভাবে করে। এবং কম্পিটিশনটা দাদা আপনি দেখেন যখন এইরকম কম্পিটিশন হবে, তখন কিন্তু আপনি চাইলেও আপনি এর থেকে দূরে যাইতে পারবেন। হ্যাঁ, আপনার আপনি যদি টিকে থাকতে চান, হ্যাঁ। আপনার এগুলো মেইনটেইন করতে মেইনটেইন করতে সো এখন যেহেতু সবাই এই গ্রুপটা সবাই যেহেতু এইভাবে করে ওরা মেইনটেইন করে,
এবং দেখেন হাসান মাহমুদের মতো বলার চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পায়। জায়গা পায় নাই। হ্যাঁ। সো যারা ছিল টিমে তাদের কিন্তু ব্যাক অফ মাইন্ড একটা চিন্তা ছিল যে আমি যদি একটু খারাপ হয় পিছনে কিন্তু হাসান হাসান মাহমুদের বসে আছে। মতো একটা বলার রেডি আছে। হ্যাঁ। সো আপনি এখন টেস্ট টিমে দেখেন কতগুলো টেস্ট বলার রেডি আমাদের। সো কারো কিন্তু ওই জায়গাটা নাই যে আমি একটু রিল্যাক্স করার একটা রিল্যাক্স সুযোগ ভাই নাই। না। সো এই কারণে ওদের এইটা মেইনটেইন করতেই হবে। এটার পেছনে আমার আরেকটা পার্সোনাল আছে। তুমি যেমন তাসকিনের জি। কথা বললা, আমার তোমাদের যে ব্যাচটা মানে তুমি, ডলার, নাজমুল ভাই, আলমগীর ভাই, তারপরে আ তোমাদের অলমোস্ট সবাই, মাশরাফি আর তাপসদা বাদ দিলে অলমোস্ট সবাই এখন আমাদের কোচিং এর সঙ্গে আছে এবং বিভিন্ন স্তরে কোচিং করছে। এইটার একটা বড় প্রভাব পড়ছে? হয়তোবা, হয়তোবা। কারণ আমরা ধরেন যারাই আমরা কাজ করছি ফাস্ট বোলারদেরকে নিয়ে, আ তারা প্রত্যেকেই চেষ্টা করি আমরা যে বোলারদেরকে কতটা ভালোভাবে আমরা দেখেন আমাদের আপনি যাদেরই নাম নিলেন মেক্সিমামই কিন্তু ইনজুরির কারণে বাদ। একদম, একদম। এবং আমাদের কিন্তু লাইফে এই খারাপ এক্সপেরিয়েন্সটা কিংবা আমরা ওইভাবে আরো বেটার কি করতে পারতাম, এই জায়গাগুলো সবারই আছে কমন। সো আমরা সবাই কিন্তু এই জায়গাগুলো ইয়াং বোলারদের সাথে টাচ করি যে, না এইটা করলে তুমি যদি এই জিনিসটা করো, তোমার এই নেগেটিভ জিনিসগুলো তোমার সাথে হবে। কিন্তু তুমি যদি এইভাবে মেইনটেইন করো, তুমি ভালোর দিকে যাবা। সো সবাই এখন ওই জায়গাটা বুঝে গেছে আসলে। দেখেন আমাদের সময় তো আসলে টাকা-পয়সাটাও একটা ম্যাটার করে। হ্যাঁ, কারণ আপনি ভালো খেললেই আপনার এখন টাকাটা খুব একটা চিন্তা করার কিছু নাই। টাকা হ্যাঁ, অটোমেটিক্যালি আপনার হ্যাঁ। আসবে। সো আপনি যত ভালো খেলবেন, যত মেইনটেইন করবেন, আপনার ক্যারিয়ার তত বড় হবে। আপনি তত ফিন্যান্সিয়ালি আপনি লাভবান হবেন। সো এই জায়গাটাও একটা ম্যাটার করে যে, না আমি আরো ভালো খেলতে হবে, আমার আরো ভালো কিছু করতে হবে। আর যেহেতু ফাস্ট বোলারদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি হয়ে গেছে এবং ওরা এই জায়গাটাকে সবসময় এবং প্রত্যেকটা বোলারের মধ্যে কিন্তু খুব ভালো মিল আছে। আচ্ছা। খুব ভালো কমিউনিকেশন, সবাই হ্যাঁ, সবাইকে খুব রেসপেক্ট করে। হ্যাঁ। সবার সাথে সবার কানেকশন আছে। আ একজন খারাপ করলে আরেকজন ফিল করে। একজন ভালো করলে ও সেলিব্রেট করে। সো এই যে একটা বন্ডিং মানে ওরা জায়গাটা শুধু কম্পিটিটর না। না ভালো। কম্পিটিশন ইন এ গুড ওয়ে। ওকে। মানে ওদের আমার কাছে মনে হয় যে ধরেন আমার টিমে হাসান আর খালেদ আছে এবার হুম, প্রিমিয়ার হুম। লিগে। সো হাসান খারাপ করলে খালেদ ফিল করে যে না হাসানকে একটু চেয়ার আপ করতে হবে। হাসানকে কিভাবে ভালো করানো যায়। হ্যাঁ, হ্যাঁ। আবার খালেদ খারাপ করলে হাসানও সেইম ভাবে ফিল করে। আবার কেউ ভালো করলে ও ওইটা এনজয় করে। সো এই যে কম্পিটিশনটা এই জিনিসটা কম্পিটিশনও আছে আবার ওদের বন্ডিংটাও আছে। এখন আমাদের যে সেটআপটা তার ভিতরে সবচেয়ে বেশি আলোচনা আছে নাহিদ রানা। জি। তো নাহিদ রানারে নিয়ে আমাদের আসলে কত বড় স্বপ্ন দেখা উচিত? সব পৃথিবীর অনেক বিশেষজ্ঞ তারা নিয়ে বড়, বড় করতেছে যে তারা তো অনেক দূর যাবে। 150 তে বোলিং করা কিন্তু ইটস নট আ ম্যাটার অফ জোক। মানে আপনি চাইলেই এটা করা সম্ভব না দাদা। আমরাও তো জোরে বল করতাম। কিন্তু আমাদেরও কিন্তু একটা লিমিট ছিল। 150 টাচ তো আমরা করতে পারি না। আমিও না মাশরাফিও। হ্যাঁ, যদিও আমাদের ধরেন যারা উইকেট কিপার ছিল তারা অনেকে বলে যে, "তোদের বল ধরাটাও একটা মানে হুম। খুব সমস্যা ছিল। কারণ হাতে অনেক জোরে ইমপ্যাক্ট হতো বলটা।" সো ওই সময় স্পিড গানও আমরা সবসময় সচরাচর পাওয়া নাই। সবসময় পাই না। বিশেষত মাশরাফির একটা জিম্বাবুয়ের ট্যুর আর তোমার কোন একটা ট্যুর এইটা নিয়ে সুমন ভাই আমাকে বলে যে, সুমন ভাই তো তোমাদের দুজনরে সবসময় দেখছে। যে এই দুটো ট্যুরে তার ধারণা তুমি একবার মানে একটা সিরিজে আর মাশরাফি একটা সিরিজে 150 টাচ করছো। এটা ধারণা। এটা একটা কিন্তু ধারণা। এইটা আমি যেহেতু ধারণা, কোন প্রমাণ নাই। এই কারণে আমি বলি না। কিন্তু রানার যে ব্যাপারটা দাদা 150 তে রেগুলারলি বোলিং করে। ওর এভারেজও কিন্তু 145 হ্যাঁ, অলমোস্ট 145 এর কাছাকাছি। আ সো আপনি কিন্তু এইখানে এবং রানার যে প্লাস পয়েন্টটা ওর জায়গাটা খুব ভালো। ওকে। ওর বোলিং অ্যাকশন এর সাথে খুব সুন্দরভাবে ম্যাচ করে গেছে এই জিনিসটা। হুম। যে ওর জায়গাটা ভালো। ও চাইলেই এলোমেলো বল খুব কম করে দেয়। ও চাইলেই উইকেট টেকিং বোলিং, ডেলিভারি এই জিনিসগুলো খুব ভালোভাবে করতে পারে। সো রানার এই জিনিসটা আমার কাছে প্লাস পয়েন্ট মনে হয়। যে ও পেসটাও ন্যাচারাল। হুম, ও যেইটা চেষ্টা করে যে ও খুব অ্যাকুরেট হবে। ওকে। সো এইটা একটা বোলারের ভালো দিক। হাসান মাহমুদকে আমার খুব স্মার্ট মনে হয়। আমি প্রায় কনটেন্টে বলি যে হাসান ওয়ান অফ দি স্মার্টেস্ট বোলার। হাসানরে তুমি কিভাবে রেট করো? আমিও ওইভাবেই রেট করি। আমি মানে কেন হাসানের যে জিনিসটা আমার কাছে লাগে একটা ফাস্ট বোলারের অ্যাকশনে যা দরকার হ্যাঁ, সবটাই ওর কাছে আছে। হ্যাঁ, মানে একটা ফাস্ট বোলারের রান আপ, স্মুথ রান আপ। হ্যাঁ। আমরা চেষ্টা করি সবকিছু সোজা লাইনে থাকবে। সবকিছু একটা বক্সের মধ্যে। সন্দেহের মধ্যে থাকবে। আমাদের কিন্তু ইমাজিনারি একটা বক্স থাকে। সো আমি ওই বক্সের বাইরে কোনো কিছু আমার একটা বডি পার্টও গেলে
আমার আরেকটা পার্টও যাবে। হ্যাঁ। আমার যতটুকু ওই বক্সের বাইরে যায় ততটুকুর পেস আমি বলের পিছনে দিতে পারি না। সো হাসান মাহমুদের কোনো কিছুই বক্সের বাইরে যায় না। খুবই একদম চ্যানেলটা মেইনটেইন করে এবং খুবই স্ট্রেইট, খুব সুন্দর আপরাইট অ্যাকশন, রিস্ট সুন্দর, হেড পজিশন ইস মানে অসামলি বিউটিফুল। হ্যাঁ। সো আপনি ধরেন হাসান মাহমুদ একটা ফাস্ট বোলারের অ্যাকশন যা হওয়া দরকার একদম তাই। সো এবং ও খুবই স্মার্ট। খুব স্মার্ট। হ্যাঁ, হয়তোবা আপনি একদিন খারাপ দিন যাবে। হ্যাঁ, যাবে। এটা যেকোনো প্লেয়ারের সাথেই যাইতে পারে। আপনি তো ডেইলি পারফর্ম করলেন। আর আমার কাছে মনে হয় যে স্মার্টনেসই বরং ওইটা বিপদে ফেলতেও পারে কখনো। কারণ সে তো খুব ভাবতেছে জি। যে এই বলটা হয়তো ফ্রন্ট ফুটে আসবে হোক, আমি লেন্থটা একটু খাটো করি। সেক্ষেত্রে বিপদ হতেই হতে পারে। আপনি তো খারাপ আপনার ১ দিন ২ দিন তো খারাপ পারফরম্যান্স হইতেই পারে। কিন্তু এইটার মানে এই না যে আপনি খারাপ বোলার। হাসানের ক্যারিয়ারে আমার মনে হয় ও ভালো দিন বেশি পার করছে খারাপ হ্যাঁ, থেকে। সো ওর অ্যাবিলিটি আছে ওর বল সুইং করানোর, বল আ কাট করানোর এবং ও খুব সুন্দর জায়গা থেকে লেট সুইং করায় ব্যাটসম্যানকে দিকে মুভ ২ করাতে দিকে পারে। করাতে পারে এবং ও রিস্টটা সুন্দর ইউজ করে। এক্সট্রা একটা বাউন্স পায়। সো হাসানকে এই কারণে আমি খুব হাইলি রেট করি। তোমাকে যদি এখন বেছে নিতে বলা হয়, তুমি সর্বশেষ ন্যাশনাল টিমের ক্যাম্পে ছিলা। এইজন্য তোমাকে এই বিপদটায় ফেলি। যে ওই সময় সেরা সবাই তোমার আন্ডারে ছিল। তোমাকে যদি এখন বেছে নিতে বলা হয় বাংলাদেশের সেরা পেস বোলার কে? না, এটা বলা খুবই মুশকিল। দাদা সত্যি কথা। মানে আমি কোনো কন্ট্রোভার্সি যেন না হয় এই কারণে না। আসলেই মুশকিল। কারণ ফাস্ট বোলাররা যেভাবে করে বোলিং করছে, হ্যাঁ। হ্যাঁ, তবে আপনি যদি আমাকে বলেন যে আমি কাকে নিয়ে একটু মানে হতাশ বলব না, কাকে নিয়ে একটু চিন্তিত, সেইটা হইতেছে মুস্তাফিজ। মুস্তাফিজের যেই অ্যাবিলিটি আছে, মুস্তাফিজ যা করতে পারে আমার মনে হয় ও মানে এখনো মানে বাংলাদেশের সেরা বোলার। ওয়ার্লড এর ওয়ান অফ দ্যা বেস্ট বোলার হওয়া উচিত ছিল ওর। যেইটা ও হইতে পারে নাই। কিন্তু আমার কাছে মনে হয় ওর আ মানে ও চাইলেই 140 প্লাস বল করতে পারে। হ্যাঁ। ও চাইলেই ও অনেক কিছু নিয়ে কাজ করছে এখন। ও বলটা সুইং নিয়ে আরো কাজ করছে। তো আই হোপ যে ও কামব্যাক করবে। কারণ মুস্তাফিজের যে এক্সপেরিয়েন্স দাদা, আমরা যদি এই এক্সপেরিয়েন্স এর সব সেরাটা না নিতে পারি, তাহলে এটা আমাদের জন্যই ক্ষতি। দেখেন মুস্তাফিজ কিন্তু সাকিবের পরে ওই সবথেকে বেশি আইপিএল খেলেছে। হ্যাঁ। রাইট? বাইরের দেশের লিগগুলো খেলেছে। আমাদেরকে ইন্টারন্যাশনাল ম্যাচ অনেক ও জিতিয়েছে। হ্যাঁ। রাইট? সো ওর এক্সপেরিয়েন্স কিন্তু হিউজ। মিউজিক। সো এই এখনো কিন্তু মুস্তাফিজের এখনো কেন আগামী ৪-৫ বছরও আমার মনে হয় মুস্তাফিজ যদি মেইনটেইন করে ওর অনেক কিছু দেয়ার আছে। সো আমি মনে করি যে ও যদি ওর নতুন কোনো ওয়েপন তৈরি করতে পারে, নতুন কোনো কিছু নিয়ে আসতে পারে, মুস্তাফিজ আরো ইফেক্টিভ হবে। সো আমি মানে কে সেরা এটা না বলে হ্যাঁ। আমি শুধু মুস্তাফিজের এই কে নিয়ে দিয়ে আমি চিন্তা চিন্তিত এইটাই আমি শুধু বললাম। লাস্ট কোয়েশ্চেন। আমরা দীর্ঘ আলোচনা করছি। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে তালহা জুবায়েরকে আমরা কোথায় দেখতে চাই অনতিবিলম্বে? সেটা কি জাতীয় দলের বোলিং কোচ নাকি বাংলাদেশের সেরা ঘরোয়া টিমের কোচ? কোনটা আ আ হইলে তালহা জুবায়ের খুশি হবে? আমি খুশি হব যেইখানেই কাজ করি না কেন যেন যেন ভালো করতে পারি। ভালো কিছু আমি যেন আমার সবসময় দাদা দেখেন আমি যখন কোচিং এ আসছি আমার কিন্তু কখনোই মোটিভ ছিল না আমি হেড কোচ হব। এই ক্রেডিটটা একদমই খালেদ মাহমুদ সুজন ভাই ওনার। হ্যাঁ। যে উনি আমাকে একটা শাহিনপুকুর টিম থেকে দায়িত্ব দিয়েছিলেন যে এই প্রিমিয়ার লিগের এই টিমের হয়ে কাজ করার। সো আমি তখন ধরেন যখন হেড কোচ ছিলাম তখনও আমি সুজন ভাইয়ের অনেক হেল্প নিয়েছি যে কিভাবে টিম চালাতে হয়। অনেক কিছু উনার কাছ থেকেই শেখা। সো উনার অবদান তো আসলে আমি বলে শেষ করতে পারব না। আমি কেন অনেক ক্রিকেটাররাই বলে শেষ এটাই। করতে পারবে না। সো আ কিন্তু আমার মেইন মোটিভটাই ছিল ফাস্ট বোলারদেরকে নিয়ে কাজ করা। ওকে। আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি ফাস্ট বোলার যেহেতু ওইটা আমার সেক্টর এবং আমি এই জায়গাটায় আমি নিজে মনে করি যে আমি চেষ্টা করি যে নিজেকে আপগ্রেড রাখতে মডার্ন ক্রিকেটের সাথে এবং ওই আগেও বললাম যে কোনো রং ইনফরমেশন আমার কাছ থেকে যেন না যায়। হ্যাঁ। কোনো ইনফরমেশন না যাওয়ার থেকে না দেই আমি, হুম। ওইটা ভালো দেন রং ইনফরমেশন। সো ওই জিনিসটা সবসময় মেইনটেইন করি এবং আমি চেষ্টা করি যে যতটা নিজেকে আপগ্রেড করা যায় আম এবং প্লেয়ারদেরকে ফাস্ট বোলারদেরকে যতটা হেল্প করা যায়। কারণ আপনি যখন একটা টিমের হেড কোচ হন দাদা, বিপিএল বলেন, প্রিমিয়ার লিগ বলেন, এখানে তো সব মেক্সিমামই এলিট লেভেলের প্লেয়াররা থাকে। হ্যাঁ। সো এইখানে কিন্তু আপনার খেলা শেখানোর কিছু নাই। ওইখানে আপনি মোটিভেট করা কিংবা টিমের কালচারটা ভালো রাখা, টিমের এনভায়রনমেন্টটা ভালো রাখা, টিমের সবাই যেন বন্ডিংটা ভালো থাকে, কিভাবে আপনি টিমটাকে জেল আপ করে রাখতে পারেন। এই জিনিসগুলোই ম্যান ম্যানেজমেন্টটাই বেশি ম্যাটার করে। সো ওই জিনিসটা চেষ্টা করি করতে এবং আমার মনে হয় যারা আমার আন্ডারে খেলে তারাও খুব ফ্রিলি রিল্যাক্স হয়ে খেলতে পারে। নিজের খেলাটা আমি ফ্রিডম নিতে পছন্দ করি যে, বা ন্যাচারাল খেলাটাই খেলা উচিত
আমারও তো টিমের প্ল্যান থাকে। হ্যাঁ। কিন্তু আমি কারো ন্যাচারাল খেলার থেকে বের হয়ে আসতে মানে চাই না যে আসুক। আপনার যেটা ন্যাচারাল আপনি ওইটা খেলবেন। টিমের প্রয়োজনে হয়তোবা আপনি চেঞ্জ করতে হলে আপনি করবেন। তখন কিন্তু আপনার ওই প্লেয়ারটা আপনার হয়েও কাজ করবে কিংবা আপনার হয়ে আপনার কথাটা শুনবে। যখন আপনি ওই ফ্রিডমটা ওকে দিবেন। যদিও বলে ফেলছি লাস্ট কোয়েশ্চেন। এই জি। সময় আরেকটা কথা মনে পড়ল যে, তুমি কি টিমের সঙ্গে খুব বেশি ইমোশনালি অ্যাটাচড হয়ে যাও? যেটা আমরা বিপিএল এ দেখছি যে, খুব মানে ফুটবল কোচরা সাধারণত এত অ্যাটাচড হয়। আমি সত্যি কথা আমি যখন মানে প্লেয়ার অবস্থায় আমি যেই টিমেই খেলতাম না কেন, আমি কিন্তু কোনো টিমের কাছে আজ পর্যন্ত কোনো টিম বলতে পারবে না যে আমি টাকা ডিমান্ড করছি। আমি কোনো টিমকেই বলি নাই আমাকে এত টাকা দিলে আমি খেলবো, না হলে খেলবো না। এটা আমার নিজের একটা আমার নিজের আমি এটা আমার ছিল জিনিসটা। সো আমি চিন্তা করতাম যে আমি এই টিমের হয়ে খেলবো। আমি এই টিমটাকে ভালো কিছু দিতে চাই। এই টিমটাকে ওন করতে চাই। আমি সব ক্লাব অফিসিয়ালদেরকেই আমাকে যখনই জিজ্ঞেস করত, কত টাকা নিবি? কত টাকা হলে খেলবি?" আমি বলতাম যে, "এইটা দেন খেলবো। আপনাদের কাছে যেটা মনে হয় যে আমি এইটা পাওয়ার যোগ্য, আপনি যদি ওইটা দেন আমি খেলবো।" সো আমাকে উনারা কখনোই এমন কিছু ঠকায় নাই কিংবা এমন কিছু বলে নাই যে এই টাকা দিব একদম কম টাকা। ওই মিসইউজ ও আমাকে কেউ করে নাই। সো আ আমি যখনই যেই টিমেই খেলতাম, আমি ওই টিমটাকে ওন করতে চেষ্টা করতাম। যে এই টিমটা আমার। আমার দাদা আমি হারটা খুব সহজে নিতে পারতাম না। হারলে খারাপ লাগে। যেখানেই হোক, যে খেলাই হোক। আমি ওই গলি ক্রিকেট খেললেও কিংবা আমার ফরিদপুরের ওই ছোট বাসার সামনে যে মাঠটা ছিল, ওইখানে হারলেও আমার খুব মেজাজ খারাপ থাকতো, মন খারাপ থাকতো। সো হারটা ছোটবেলা থেকেই নিতে পারতাম না। সো এই কারণে আমি যেই টিমেই খেলতাম, হারলে খুব রাগ হইতো। অবশ্যই আপনি তো হারবেন। সব হ্যাঁ, দিন তো আর জিতবেন না। না সব কিন্তু কেন হারলাম, কি কারণে হারলাম, পরের ম্যাচটাতে স্ট্রংলি কামব্যাক করা, ওই টিমটাকে ফিল করা, অপোনেন্ট খুব হৈ হুল্লোড় করছে আমাকে হারিয়ে, আ কিংবা ওরা খুব মজা করছে। এই জিনিসটা খুব গায়ে লাগতো। খুবই মানে মানে মনে হইতো যে অসম্মান হচ্ছে কিংবা হ্যাঁ, হ্যাঁ। আমাকে ছোট করে দেখতেছে। সো আমি এখন যখন কোচিং এ আসি অপোনেন্টের সাথে তো হাত মিলাতে হয়। কিন্তু হুম। খুব মন খারাপ থাকে, মেজাজও খারাপ থাকে। হ্যাঁ, আপনি যদি ওরকম ক্লোজ ম্যাচ যেটা আপনি একদম হারা ম্যাচ আপনি জিততে যাচ্ছেন, ওইখান থেকে এফোর্ট দিয়ে হেরে গেলেন, সেইটা একটা। আর আপনি যখন এফোর্ট না দিয়ে একদম গা ছাড়াভাবে হেরে গেলেন, তখন খুব রাগ হয়। যে আমি এফোর্ট দিয়ে হেরে যাই। ঠিক আছে, সেটা আমি মানতে পারবো। কিন্তু এফোর্ট দিব না, হেরে যাবো এটা মানা যায় না। সো ওই হারটা মানতে পারি না। এখন কোচ হয়েও মানতে পারি না। কিন্তু তারপরেও মানতে তো হয়। আমি এখন কোচ হয়ে যদি সবসময় ইমোশনাল কিংবা এক্সাইটেড হয়ে যাই, রাগ হয়ে যাই, তাহলে টিমের প্লেয়াররাও সেইম রিঅ্যাকশনই দিবে। হ্যাঁ, হ্যাঁ। সো নিজের ইয়াটা চেষ্টা করি মাঝে, মাঝে ওইটা চলে আসে। কিন্তু এইবার বিপিএল এ যেটা হয়েছে এইটা আসলে কন্ট্রোল করতে পারি নাই। কারণ এই ম্যাচটা যদি আগে হেরে যেতাম, ওরা যে পার্টনারশিপটা দিল ওইখান থেকে হেরে যেতাম, তাইলে হয়তোবা এত খারাপ লাগতো না। যেটা একদম লাস্ট বলে এসে হারলাম। সো এইটা খুব মানে আমার পুরো টিমের আমরা আ এখনো যদি মনে পড়ে যারই হোক আপনি যার সাথেই কথা বলেন, সবার একই ইমোশন কাজ করে যে ওই ম্যাচটা মানে খুবই দুঃখজনক ছিল হারটা আমাদের জন্য। তাহলে অনেক ধন্যবাদ। জি দাদা আমরা আপনাকেও আলোচনা করলাম। আমি অনেক কিছু নতুন করে জানলাম জি, এবং আমার ধারণা আমাদের ভিউয়ারও অনেক নতুন কিছু জানছেন। ভিউয়ার আপনাদেরকে একটা জিনিস বললি এই আলোচনাটা আপনারা কতটা উপলব্ধি করবেন জানি না। শুধু তালহার কারণে না বাংলাদেশে কোচিং কি হওয়া উচিত এবং কেমন আগাচ্ছে এবং কোচিং জিনিসটা কি? এটা আমার ধারণা আপনারা একটা মোটামুটি একটা ধারণা পাচ্ছেন। সবাইকে অনেক ধন্যবাদ। তালহা অনেক জি ধন্যবাদ। ধন্যবাদ দাদা।